শিডিউল অনুযায়ী একের পর এক ট্রেন ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও বাধেনি বড় ধরনের যানজট। ঈদযাত্রায় তেমন ভিড় নেই লঞ্চে। ঈদ করবো, দাদু বাসায় যাচ্ছি, ছোট ছোট ভাইয়ের সঙ্গে খেলবো। রাস্তাঘাটে আপনার প্রশাসন যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে অন্য অন্য বছরের তুলনায় ওরকম নেই। বিনা টিকিটে যাতে ভিতরে প্রবেশ না করতে পারে, যাতে টিকিট নেয় কাউন্টারে পাঠানো হচ্ছে। যাত্রীরও চাপ কম, যার ফলে এরাও ছাড়বো না, আমাদেরও তো অধৈর্য হয়ে যেতে হবে। পবিত্র লাইলাতুল কদরের সন্ধানে রাতভর মুসল্লিদের ইবাদত বন্দেগী। মহান আল্লাহর ক্ষমা ও নৈকট্য লাভের আশায় মসজিদে মসজিদে দোয়া। নতুন জটিলতায় জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি। গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিনা এটা অনেকটা নির্ভর করবে রুলিং পার্টির উপরই, যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে। এই জুলাই সনদে তাদের যে কমিটমেন্ট ছিল কতখানি সেটা অনার করবেন। শিরোনামগুলো শুনছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। ঈদের ছুটির প্রথম দিন আজ টানা 7 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকে ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে ফিরেছেন বাড়ি। ছুটির শুরুর দিনে রেল ও সড়ক পথে দেখা যাচ্ছে রাজধানী ছাড়া মানুষের ঢল। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে অবশ্য বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল 8টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে 11টি ট্রেন। এর মধ্যে 9টি আন্তনগর ও 2টি কমিউটার ট্রেন। টিকিট দিতে আছে না, যে জাম মানে ভিড় চাপ, মানে টিকিটটা আমি স্ট্যান্ডিং এ পাইছি একটা। বিনা টিকিটে যাত্রীদের প্রতিরোধ করা হচ্ছে, যাতে বিনা টিকিটে যাত্রী ভিতরে প্রবেশ না করতে পারে। যাদের টিকিট নেয় কাউন্টারে পাঠানো হচ্ছে, কাউন্টার থেকে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এদিকে চাপ বেড়েছে সড়ক পথেও। সকাল থেকে এই গাবতলী বাস টার্মিনাল থেকে বাসে করে বাড়ির পথ ধরেছেন অনেকে। ছুটি লম্বা থাকায় ঈদযাত্রা স্বস্তির হবে এমন আশা ঘরমুখী যাত্রীদের। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। বাস তো আসলে অনেক এক্সট্রা দিছে, যার জন্য চলতেছে মোটামুটি, ওরকম প্যারার মধ্যে নেই। অনেক বছর পরে ভাবতেছি এবার হয়তো জ্যাম হবে না। হ্যাঁ, মনে মনে হ্যাঁ, অনেক বড় ছুটি। আমার যেটা মনে হচ্ছে রাস্তাঘাটে আপনার প্রশাসন যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে অন্য অন্য বছরের তুলনায় ওরকম নেই, এবছরে কম। যদিও যানজট আছে, তারপরও যদি আমরা সুবিধার মতো যেতে পারি তাহলে সময়টা কোনো ব্যাপার না। টিকিট নিয়ে আপাতত এখন পর্যন্ত কোনো সংকট নাই। তবে রানিং যে গাড়িগুলো আসতে অগ্রিম টিকিট দিচ্ছে না, কিন্তু রানিং গাড়ি যেটা আসতেছে তারা সেটাতেই যাত্রীদের তাৎক্ষণিক টিকিট দিয়ে দিচ্ছে এবং যাত্রা শুভভাবে যেতে পারতেছে। ঈদের ছুটির প্রথম দিনেই সকাল থেকে নৌপথে যাত্রী চাপ খুব একটা দেখা যায়নি। সদরঘাট টার্মিনাল থেকে ভোর থেকে সকাল 10টা পর্যন্ত বিভিন্ন রুটে 23টি লঞ্চ ছেড়ে যায়। এবারের ঈদযাত্রায় সদরঘাট ছাড়াও বসিলা ও রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকা থেকেও বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছেড়ে যাবে, যার ফলে ঈদযাত্রা কিছুটা স্বস্তির হবে বলে আশা করছেন যাত্রীরা। সকাল সকাল আসলাম যাতে লঞ্চ রাস্তাঘাট ফ্রি পাই, লঞ্চে সিট পাই, ভালোভাবে যাইতে পারি। গাড়িতে টিকিটের জন্য ব্যবস্থা হয় নাই, যার ফলে আমরা লঞ্চ চাইতে বাধ্য হয়েছি। পদ্মা ব্রিজ হইয়া পেসেন্টারের কোনো মানে হিসাব পাওয়া যাইতেছে না। ঈদযাত্রায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ছুটছেন মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে যানবাহনের কিছুটা জটলা থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের ভোগান্তি নেই। তবে বরাবরের মতোই বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। সিট ফাঁকা না থাকা ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই ট্রাক পিকআপে করে বাড়ির পথ ধরেছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর টঙ্গী ও চান্দনা চৌরাস্তা এলাকায় সকালের দিকে যানজটের দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল
স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু দিয়ে বেড়েছে মোটরসাইকেল পারাপার। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে নির্বিঘ্নেই চলছে ফেরি পারাপার। সময় গড়ানোর সাথে বাড়ছে যানবাহন ও মানুষের চাপ। রাস্তাঘাট ভালো, আজকে খুব ভালো, মানে কোনো জ্যামজট নাই, ফ্রিলি আসছি। জামালপুরে একটা গাড়ি 500 টাকা ভাড়া চলে। এমনিতে ভাড়া কত? এমনি তো ভাড়া তো এখান থেকে 150 টাকা নেয়, 200 টাকা নেয়। এখান থেকে নেত্রকোনার ভাড়া হয়েছে 300 টাকা, যদি চাই 800 টাকা 700 টাকা, এটা কোনো ভাড়ার পড়ে? অভিযোগ করার মতো কোনো কিছু না, মানে এরা যেটা ভাড়া করবে সেটাই দিতে হবে। জানাচ্ছিলাম দর্শক, সকাল থেকেই শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে ট্রেন। এছাড়াও লঞ্চ যাত্রাও অনেকটা ভোগান্তিহীন, নির্বিঘ্ন। এই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম এবং রিয়াজ রায়হান রয়েছেন সদরঘাটে। শুরুতে কমলাপুরে যেতে চাই। তাজনুর, জানাবেন যে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য দিচ্ছিলেন না, এখনও কি সেই একই ধরনের ধারাবাহিকতা আছে কিনা? কোনো ধরনের অভিযোগ ভোগান্তি যাত্রীদের তরফ থেকে? না, খুব নতুন করে অভিযোগ ভোগান্তি এই ধরনের তথ্য, শিডিউল বিপর্যয়, এই ব্যাপারগুলো অন্তত আজকের দিনের যাত্রায় একদমই শুনিনি। তবে আমরা আরও খুব নির্দিষ্ট করে অফিসিয়াল তথ্যটুকু জানতে চাই। এই মুহূর্তে স্টেশন ম্যানেজার তিনি ব্রিফ করছিলেন, আমরা একটু সরাসরি তার সঙ্গেই যুক্ত হতে চাই। আমরা একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, আপনি বসুন। আপনি আমাদেরকে যে তথ্যটা জানাবেন সেটা হলো সার্বিক নিরাপত্তার যে কার্যক্রম, একই সঙ্গে আজকের দিনে এই যে এত মানুষের চাপ আপনারা কীভাবে সামাল দিচ্ছেন, সব মিলে আমাদেরকে একটু ব্রিফ করুন। ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকে লাস্ট অফিস ডে ছিল, তো গতকাল বিকাল থেকেই যাত্রীর চাপ অনেক বেশি। ধারাবাহিকভাবে আজকে সকালেও অনেক যাত্রীর চাপ ছিল। তো আমাদের পূর্ব প্রস্তুতি ছিল যে ঈদকে কেন্দ্র করে যে যাত্রীর চাপ বাড়বে। তো আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনি দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যগণ, র্যাব, সেনাবাহিনী, রেলওয়ে, পুলিশ এবং আরএনবি, আনসার প্রত্যেকেই যার যার অবস্থানে দায়িত্ব পালনে সচেষ্ট আছে। তো স্টেশনে আপনি দেখে থাকবেন কোনো রকমের ভবঘুরে এবং অবৈধ অনুপ্রবেশ নেই। যাত্রীরা তাদের স্বাচ্ছন্দ্যে তাদের ট্রেনে উঠতে পারছেন এবং শিডিউল অনুযায়ী ঢাকা থেকে সকল ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। তো আমি প্রত্যাশা করছি যে আজকে পর্যন্ত যেরকম আমরা শিডিউল মোতাবেক ট্রেন পরিচালিত করতে পেরেছি, আমাদের প্রচেষ্টা থাকবে ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি শুনছিলেন শাফিন, যে সব মিলিয়ে রেলওয়ের যে কার্যক্রম তৎপরতা সেটি আসলে স্টেশন ম্যানেজারের কাছ থেকে সরাসরি আমরা সেই আনুষ্ঠানিক তথ্যগুলো শুনছিলাম। তাজনুর, আপনাকে ধন্যবাদ। রিয়াজ, আপনার কাছে জানতে চাই, নৌ রুটে যাত্রীদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা বাড়তি ভাড়া বা এই সংক্রান্ত? এছাড়া যেই লঞ্চগুলো এখনো পর্যন্ত দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে সেখানে যাত্রী চাপ কতটা ছিল? শাফিন, যাত্রীর চাপ স্বাভাবিক সময়ের মতো ছিল, খুব একটা বেশি ছিল বলতে আমাদের কাছে মনে হয়নি, কারণ এখান থেকে মোট 37টি রুটে এই যে লঞ্চগুলো ছেড়ে যায় সদরঘাট টার্মিনাল থেকে। আর তো সেক্ষেত্রে মূলত চাঁদপুর এবং অন্য 2-1টি রুটে যে লঞ্চগুলো রয়েছে এখন পর্যন্ত সকাল 10টা পর্যন্ত বিআরডব্লিউটি এর তথ্য হচ্ছে 23টি লঞ্চ এই টার্মিনাল থেকে ছেড়ে গেছে। এখন পর্যন্ত 50 থেকে 55টি লঞ্চ টার্মিনালে রয়েছে। তো এই লঞ্চগুলো মূলত বিকেলবেলা যাবে এবং সেগুলোতে আমরা এর আগের সংবাদে যেটি দেখিয়েছিলাম যে ভেতরে যাত্রীরা প্রবেশ করেছেন, নারী, পুরুষ, বৃদ্ধ এবং সব বয়সী মানুষ তারা এসছেন। তারা আগে থেকেই জায়গা নিয়ে রাখছেন, তারা জানেন যে এই লঞ্চগুলো মূলত বিকেলের পরে বা সন্ধ্যার দিকে ছাড়বে, তাও আগে এসে তারা তাড়াতাড়ি তাদের আসনটি নিশ্চিত করার জন্য তারা এসেছেন এবং সারাদিন এখানে থেকে তারপরে বিকেলবেলা যাবেন। যদিও লঞ্চের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন আগামীকাল এবং তার পরের দিন যদি যাত্রী চাপ বেশি থাকে সকালের দিকে, তাহলে এই যে আগের যে নির্ধারিত সময়টি ভঙ্গ করে সকাল থেকে ছেড়ে যাবে, অর্থাৎ যখন এই লঞ্চগুলো পূর্ণ হয়ে যাবে যাত্রীতে তখনই সেই লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা বলেছেন। আর বিডব্লিউটি কর্মকর্তারা বলছেন যে যাতে অতিরিক্ত যাত্রী হয়ে কেউ অনিরাপদ করে না তোলেন নৌ রুটটি, সেই দিকে তৎপরতা চালাচ্ছেন এবং সেজন্য তারা করার দৃষ্টি রাখছেন। পাশাপাশি এখানে কোস্টগার্ড, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও টহল দিচ্ছেন, তারাও তাদের যে তদারক কার্যক্রম সেটি পরিচালনা করছেন। আর লঞ্চের ভাড়ার যেটি কথা বলছেন, যাত্রীদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা বলছেন এখন পর্যন্ত সেই অর্থে কোনো যেহেতু চাপ নেই বা সেই অর্থে কোনো ধরনের ভিড়ও নেই, সেই কারণে বাড়তি ভাড়াটা নিচ্ছে না এবং তারা বলছেন যত অর্থাৎ আগের যে নির্ধারিত যে ভাড়াটি রয়েছে সেই ভাড়াতে তারা যেতে পারছেন এবং কোনো ধরনের ভোগান্তি তো পড়তে হচ্ছে না। শাফি। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।
সিরাজগঞ্জের হাটিকুণ্ডুল চত্বরে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। তার কাছ থেকে জানবো মহাসড়কের পরিস্থিতি। রুবেল, জানাবেন যানবাহনের চাপ সড়কে কতটা, কোথাও কোনো যানজট হয়েছে কিনা? নেই, তবে পর্যাপ্ত পরিমাণ চাপ রয়েছে। আমি দেখাচ্ছি এটা মূলত হাটিকুমরুল যে মূল সড়কটি রয়েছে, অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে মূল যে সড়কটি রয়েছে হাটিকুমরুল গোল চত্বরে, সেই জায়গাটি আপনি দেখতে পাবেন যে পর্যাপ্ত পরিমাণ গাড়ির চাপ রয়েছে সকাল থেকেই। কিন্তু এখন পর্যন্ত যে তেমন যানজট সেটি আমরা লক্ষ্য করছি না। তার একটিমাত্র কারণ সেটি হচ্ছে যে এখানকার সাসেকে যে প্রকল্প চলছে সেই প্রকল্পের যে মূল অর্থাৎ বগুড়াগামী এবং রংপুরগামী যে ঠাকুরগাঁওগামী যে রাস্তাটি রয়েছে সেটি লেনটি খুলে দেওয়া হয়েছে। অপর দিক থেকে কিন্তু রাজশাহীগামী যে লেনটি রয়েছে সেটিও কিন্তু পুরোটা খুলে না দিলেও তার একটু এগিয়ে গিয়ে সেটাকে আংশিক খুলে দেওয়ার কারণে কিন্তু আসলে যানজট লাগার তেমন করে আমরা সম্ভাবনা দেখছি না। তবে পর্যাপ্ত পরিমাণ গাড়ি কিন্তু চাপ আমরা লক্ষ্য করছি সকাল থেকেই, কারণ বর্তমানে আজকে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই ব্যক্তিগত গাড়িগুলোর কিন্তু চাপ সবচেয়ে বেশি রয়েছে। যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো চাপ থাকলেও তবে কিছু অভিযোগ রয়েছে, সেটি তারা যাত্রীরা বলছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ঢাকা থেকে যে সমস্ত যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া তাদেরকে দিতে হচ্ছে, যে কারণে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষরা রয়েছেন, শ্রমজীবী মানুষরা রয়েছেন, তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্ট হয়ে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে যেখানে 300 টাকার ভাড়া 700, 800 এমনকি 1000 টাকাও তাদেরকে দিতে হচ্ছে, যে কারণে কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষের জন্য অনেকটাই তাদের কষ্ট হয়ে দাঁড়িয়েছে আমরা জানতে পেরেছি। তবে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম থেকে শুরু করে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক পর্যন্ত যে লেনটি রয়েছে পুরো লেনটাই কিন্তু দেখবেন যে একদম যানবাহনে ভরপুর। ঠিক এভাবেই কিন্তু আসলে আমরা সকাল থেকে লক্ষ্য করছি। তবে এইখানে কোনোভাবে যানজট যেন না লাগে, মানুষের দুর্ভোগ যেন না হয়, কোনোভাবেই যেন মানুষের কষ্ট পেতে না হয়, সেদিকে কিন্তু সিরাজগঞ্জ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাদের পুলিশ এবং সদস্য মোতায়েন রেখেছে। এতে করে কিন্তু অনেকটাই সুন্দরভাবেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে সিরাজগঞ্জ যে গোলচত্বর যেটি রয়েছেন সেই গোলচত্বরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানকার যে গাড়ি নিরাপত্তা সেটা কিন্তু রাখা হয়েছে। এই নিরাপত্তার কারণে কিন্তু মূলত আসলে কোনো যানজট কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। তবে আমরা দেখছিলাম যে যানবাহনের চাপ থাকা সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থাপনায় অনেকটা জোরদার করা হয়েছে, যার ফলে যানজট নেই সড়কে। রুবেল, ধন্যবাদ আপনাকে। রমজানের শেষ দশকের সবচেয়ে মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যে রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে পবিত্র কোরআনে। সেই পবিত্র রাতের সন্ধানে আর মহান আল্লাহর ক্ষমা ও নৈকট্য লাভের আশায় নির্ঘুম রাত যাপন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদগুলো ছিলেন ইবাদত বন্দেগীতে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ রাজধানী জুড়ে মসজিদে মসজিদে হয়েছে বিশেষ দোয়া মোনাজাত। সে মহিমান্বিত রাতেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য নাজিল হয়েছিল পবিত্র আল কুরআন শরীফ। এই রাতে ইবাদতে মশগুল হন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদেও চলে ইবাদত বন্দেগী। হাজার মাসের শ্রেষ্ঠ রজনীতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করেন ইসলাম ধর্মাবলম্বীরা। খতম তারাবি শেষে অশ্রু ঝরিয়ে কাঁদেন পাপ মুক্তির আশায়। আগামী দিনগুলো সহজ ও শান্তির হোক, থেমে যাক হানাহানি, এই প্রার্থনা তাদের। আর ওদেরকে আমি বলেছিলাম যে সব তারাবি যদি তোমরা শেষ করো তাহলে 27শে রমজানের যে তারাবি আমরা বাইতুল মুকাররমে আদায় করব। আল্লাহর কাছে সবার মঙ্গলের জন্য দোয়া করব। এখানে নামাজ পড়বো, নামাজ পড়ে 12টা পর্যন্ত পড়বো, তারপরে আর কি বাসায় যাবো। ব্যক্তিগত নফল ইবাদতের সওয়াব বহুগুণ বেড়ে যায় এ রাতে। তিলাওয়াত, জিকির আশগারে রাত যত গভীর হয় ততই উদাসীন মুমিনের মন চায় স্রষ্টার অনুকম্পা। এই রাতটার জন্য আমরা গভীর অনেক আনন্দে থাকি, আবার অনেক অপেক্ষাও করি। তোমরা আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন আল্লাহকে তোমরা দেখতে পাও। যদি আল্লাহকে তোমরা দেখতে নাও পাও, আল্লাহ তোমাদেরকে দেখে। খোঁজার পর্যন্ত যেতে পারে এবং রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে যেন চাইতে পারে যেন আমার গুনাহ যেন মাফ হয়ে যায়। কেউ কেউ রাতভর ইবাদতের বিরতিতে টুপি আর আতরের সৌরভে আরেকটু উপভোগ করেন এ রাত। মসজিদ থেকে বেরিয়ে অনেকের গন্তব্য সেই বাবা মা স্বজনের কাছে, একদিন যারা পাশে ছিলেন আজ কবরে। নিজের বাবা যেরকম এখানে আছে, আমার নানি আছে, দাদা আছে, দাদি আছে, সবাই আমরা আমাদের আত্মীয় স্বজন এইখানেই আসছি দোয়া করার জন্য। আমাদের তো যারা মারা গেছে তারা গ্রামে, তো তাদের স্মরণে এই গ্রামে তো যাইয়া দোয়া করা সম্ভব না, দূরে বসে করলেও হয়। রমজানের শেষ 10 দিনের প্রতিটি বিজোড় রাতে মুসলিমরা তালাশ করেন এই মহিমান্বিত রাত। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন
কেবল বিএনপির সদিচ্ছার উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকিও। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। এটা আপনি গণভোট করলেন, গণভোট করলে মানে রায় আসলো যে আমাদের নেক্সট নির্বাচন 20 বছর পরে হবে, তো এটা তো সংবিধান পরিপন্থী। অতএব এই গণভোটের রায় তো আপনি এই সংসদের মেয়াদ 20 বছর করতে পারবেন না। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধানগুলি তো আপনি সংসদে পাশ করলেও এটা কোর্টে বাতিল হয়ে যাবে। সংবিধান সংস্কার পরিষদ কিন্তু যে পাওয়ারটা এক্সারসাইজ করবে সেটা ইজ নট এ পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট, ইট ইজ এ হায়ার পাওয়ার। এটা বলে দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল। সেই জন্য এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল এক্সারসাইজ করে যদি এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয় বা এই পরিবর্তনগুলো আনা হয়, সেক্ষেত্রে এটা আরও বেশি স্থায়ী হবে এবং এটা কোর্টেও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি নৈতিক চাপে থাকবে বলে মনে করেন তারা। গণভোটের আলোকে আলাদা পরিষদ গঠন না হলেও সংস্কার এড়িয়ে যাওয়া বিএনপির জন্য কঠিন বলে মত তাদের। সেক্ষেত্রে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন নির্ভর করছে বিএনপির সদিচ্ছার উপর। এখন পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিনা এটা অনেকটা নির্ভর করবে রুলিং পার্টির উপরেই, যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে। এই জুলাই সনদে তাদের যে কমিটমেন্ট ছিল কতখানি সেটা অনার করবেন, এটা অনেকটা তাদের উপরে এখন নির্ভর করছে। সরকার যদি চায় ও বাস্তবায়ন করতে, তো আইনজীবীরা গিয়ে তো এটাকে চ্যালেঞ্জ করবে। আর আমাদের অতীতে মানে 5ম, 7ম, 8ম, 13, 16 মানে অনেকগুলি সংবিধান সংশোধনী কোর্ট বাতিল করে দিয়েছে। নিজস্ব 31 দফা সংস্কার প্রস্তাবে বেশি গুরুত্ব দিতে চায় বিএনপি। তবে জুলাই সনদ আরও স্পষ্ট ও প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেছে বলে মনে করেন এই রাজনীতিবিদ। বাস্তবায়ন আদেশটা চ্যালেঞ্জ করলেই পারতেন, গণভোটটা চ্যালেঞ্জ করলেই পারতেন, অথবা গণভোটে নার পক্ষে দাঁড়াইতে পারতেন। সবই তো তাদের জন্য ওপেন ছিল। রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পরও রাষ্ট্র সংস্কার না হলে ভবিষ্যতে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা থাকছে বলে মনে করেন তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে ইরানের নেতৃত্ব কে দিচ্ছেন তা জানেন না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। আবারও জানান শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তবে তা 1 সপ্তাহের মধ্যেই নয় বলেও জানান। না চাইলেও ইরানে অভিযান শুরু করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মুস্তাফা খামেনি আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন, আবারও বললেন এমন কথা। আমি জানি না তারা আলোচনার জন্য প্রস্তুত কিনা, এমনকি এটাও জানি না তাদের নেতাকে, তাদের শীর্ষ নেতাদের সবাই নিহত হয়েছেন। কার সাথে আলোচনা হবে ধারণা নেই। অনেকেই বলছেন মোস্তাফা খামেনি আহত হয়েছেন, পা হারিয়েছেন, অনেকে বলছেন নিহত হয়েছেন। ইরান যুদ্ধ খুব দীর্ঘ হবে না এবং এই যুদ্ধ শেষে আমরা আরো নিরাপদ একটি পৃথিবী পাব। মৃত্যু নিয়ে গুঞ্জন আর এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে আলোচনার মাঝেই সামনে এলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও 2টি নতুন ভিডিও। প্রথম ভিডিওতে
পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে, খোশ মেজাজে কথা বলতে দেখা যায় সাধারণ মানুষের সাথে। ভিডিওতে ইরানের হামলা থেকে সুরক্ষায় নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন নেতানিয়াহু। এরই মধ্যে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। দাবি এটিও এআই দিয়েই তৈরি, কারণ নেতানিয়াহুর হাতের আংটি নিয়ে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে ভিডিওতে। অপর একটি ভিডিওতে ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। নতুন ভিডিও প্রকাশের পর আরও জোরালো হয়েছে তার মৃত্যুর গুঞ্জন। অন্ধকারের বিরুদ্ধে আলো এবং অশুভের বিরুদ্ধে শুভর জয় হবে। এবছরে এই উৎসবটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সাময়িকভাবে বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা। চলমান ইরানের হামলার জেরে বন্ধ ঘোষণা করা হয়েছিল আমিরাতের বিমান চলাচল। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করা হয় আকাশসীমা। আমিরাতের ঘোষণার পর রুট পরিবর্তনে বাধ্য হয় অনেক ফ্লাইট। ঘণ্টাখানেক পর আবার দেশটির আকাশসীমায় চালু হলো বিমান চলাচল। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহতের কথা জানায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগানিস্তানের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকারের অভিযোগ, সোমবারের এ হামলায় কমপক্ষে 400 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 250 জন। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় হামলার পর স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে, যদিও বিপুল এই প্রাণহানির অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। তাদের দাবি, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে কাবুল। সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।